তোমার প্রিয় চেরি ব্লসম, আমার প্রিয় তুমি। পর্ব 2। লেখিকা তাহিনা নিভৃত প্রাণ, কণ্ঠে মেঘনা। সন্ধ্যার আকাশ হুট করে কালো মেঘে ঢেকে গেল। অন্ধকার আকাশ থেকে ঝুমঝুম করে বৃষ্টি নামল ধরণীতে। উষসী তখনও মাগরিবের নামাজ পড়ার টেবিলে বসে নোট করছে। মন হাত পা ছড়িয়ে আরাম করে বিছানায় ঘুমাচ্ছে। হুট করে উষসী কলম রেখে উঠে দাঁড়ালো। গ্লাসের জানালাটা খুলে দিয়ে দাঁড়ালো পাশে। জানলা দিয়ে তাকালে রাস্তার মোড় দেখা যায়, তবে কাছাকাছি দেখা যায় বাসার গলিটা। সেখানে একটি শিউলি ফুলের গাছ আছে। অক্টোবরের বৃষ্টি ও রাস্তায় পড়ে থাকা শিউলি ফুলের ঘ্রাণ মিলে একাকার তৈরি। উষসী দীর্ঘশ্বাস ছেড়ে সেগুলো অক্সিজেন হিসাবে টেনে নিল নিজের ভিতর। এই পৃথিবীতে সবার মা বাবা পরিবার থাকে না। উষসীর না থাকলেও সে মা বাবা পেয়ে গেছে। মাহমুদ সাহেব ও সুবর্ণা আফরোজ তার মা বাবা, যারা উষসীর দায়িত্ব নিয়েছেন আইনতভাবে। উষসীর তখন কত বয়স? 14 বা 15। অষ্টম শ্রেণীতে পড়তো তখন। উষসী এতিমখানায় বড় হলেও তার জীবন সহজ ছিল না। সেজন্যই আজ সে এখানে। সে এক বিরাট গল্প ও দুঃখের কাহিনী, যেগুলো উষসী মনে করতে চায় না, কিন্তু তবুও মনে পড়ে যায় আশেপাশে এত মানুষ থাকার পরেও উষসী কীরকম একাকী দিন কাটিয়েছে। এতিমখানাটা মাহমুদ সাহেব ও তার কিছু পরিচিত বন্ধু মিলে একটি ফাউন্ডেশন খুলে তৈরি করেছিলেন। সেটাই বড় হয়েছে একটু একটু করে। উষসী তাদের প্রতি কৃতজ্ঞ। সে কৃতজ্ঞতার মতো অভাগীকে এই পরিবার জায়গা দিয়েছে। সে এখনও মাহমুদ সাহেব ও সুবর্ণা আফরোজকে মা বাবা বলে ডাকেনি। কবে ডাকতে পারবে নিজেও জানে না। মা বাবা শব্দটিতে তার বড়ই ভয়। এ পৃথিবীর মানুষ জানে না উষসী কত শত নির্ঘুম রাত পার করেছে, হয়েছে ক্ষতবিক্ষত। এরা শুধু উষসীর পিতৃ পরিচয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারলেই বাঁচে। ম্যাও। উষসী হাত বাড়িয়ে কোলে তুলে নিল এলিকে। এলিজাবেথ বৃষ্টির দিকে তাকিয়ে চুপটি করে উষসীর সাথে মিশে রইল। উষসী ফুপিয়ে ফুপিয়ে নিশ্চুপে কাঁদতে শুরু করল। তাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে তার মন খারাপ হয়, অনেক মন খারাপ হয়। আমার জন্ম দেয়া মা বাবাকেও আমি জানি না খোদা। এ পৃথিবী আমাকে কলঙ্কিত করতে পারলেই যেন আনন্দ পাই। জীবনের শেষ দিন হলেও আমি তাদের জানতে চাই, যাতে অনুভব করতে পারি আমি পিতৃ পরিচয়হীন নই। আমাকে চাইলেই তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না। উষসী চোখ মুছে ঘুরে দাঁড়ালো। মন ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। কি বলছিস? উষসী হেসে বলল, বলছি অক্টোবরের বৃষ্টির কথা। সুন্দর না বল? মন কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে উঠে এলো। বাহিরে তাকিয়ে বলল, মোড়ের দোকানে চা খেতে যাবি উষু? এখন? মন খারাপ থাকলে মন ভালো করার চেষ্টা করা উচিত, হাওয়ায় উড়িয়ে দেওয়া উচিত, না হলে বুকে পাথরের মতো জমে যায়। যাবি উষু মন ভালো করতে? উষসী ভালো একটা 3 পিস পরে নিল। চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে বেঁধে এলিকে বিছানার ওপর রেখে বলল, বাহিরে অনেক বৃষ্টি, তোকে নিয়ে গেলে তুই ভিজে যাবি। তার চেয়ে বরং তুই এখানে আরাম কর, আমরা তাড়াতাড়ি চলে আসবো, কেমন? নিচে নেমে মন দেখল সুবর্ণা টিভিতে সিরিয়াল দেখছেন। সুবর্ণা
দুজনকে ফিটফাট হয়ে নামতে দেখে বললেন, কোথাও যাওয়া হচ্ছে? হ্যাঁ মা, মোড়ের চায়ের দোকানে যাব। উষসী বলল, তুমিও চলো আন্টি। আমি কেন রে, তোরাই মজা কর, ছাতা নিয়ে যেতে ভুলিস না, সাবধানে থাকিস, তাড়াতাড়ি চলে আসিস, কিছু হলে ফোন দিস। মুন হেসে বলল, সামনে যাচ্ছি মা, এখানে কে কি করবে বলো তো? সুবর্ণা মেয়েকে চোখ রাঙালেন, তোমার জন্য বলছি না, উষসীর খেয়াল রেখো। ওরা দুজন ছাতা নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। রাস্তায় জমে থাকা পানিতে চটি জুতোর শব্দ তুলে এসে দাঁড়ালো শিউলি গাছের কাছে। কিছু ফুল কুড়িয়ে ব্যাগের মধ্যে রাখলো ওরা। মন বলল, আমার প্রিয় চেরি ব্লসম, কিন্তু শিউলি ফুল অন্য রকম সুন্দর। উষসী কানে ফুল গুঁজে বলল, আমারও চেরি ব্লসম পছন্দ, শিউলি ফুলও পছন্দ, আমার সব ফুলই পছন্দ। ওরা নানান কিছু বলে খিলখিল করে হাসতে লাগলো। কোথার তালে এক সময় ছাতা পড়ে গেল রাস্তার ধারে। বৃষ্টির প্রতিটি ফোঁটা হয়তো ওদের কল্পনার চেরি ব্লসম হয়ে ঝরে পড়লো ওদের শরীরে। একে এক অপরে দৌড়ানি দিতে গিয়ে তাদের কারো জুতো ছিঁড়ে গেল, কারো হাত ছিঁড়ে গেল, তবুও তারা খুশি। বৃষ্টির পানিতে নাচতে নাচতে তাদের আর চা খেতে যাওয়া হলো না। যখন বৃষ্টি কমে এলো, আকাশ হুট করে কান্না থামিয়ে দিল। তখন আকাশে দেখা গেল সুন্দর উজ্জ্বল এক চাঁদ। দুজন ছেঁড়া জুতো ও ছাতা হাতে ভেজা পোশাক ঝাড়তে ঝাড়তে বাসার গেট দিয়ে প্রবেশ করলো। কলিং বেলটা চাপ দিতেই সুবর্ণা আফরোজ খুন্তি হাতে নিয়ে দরজাটা খুলে দিলেন। রাগে অগ্নিশর্মা মাকে মুন কিছু বুঝাতে গেলেই ঝাড়ি খেল। এই অবেলায় বৃষ্টিতে ভিজেছ কেন তোমরা? জ্বর টর বাঁধলে কি হবে? কালকে সকালে যদি দুজনকে ভার্সিটিতে যেতে বাহানা দিতে দেখি, তবে তোমাদের সারা জীবনের মতো বৃষ্টিতে ভেজা বন্ধ করে দেব আমি। জলদি গিয়ে জামা পাল্টে আসো, যাও। মায়ের ধমকে দুজন দৌড়ে চলে গেল। জামা কাপড় পাল্টে ঢিলেঢালা প্লাজো ও টি শার্ট পরে চুল মুছে নিচে এসে সোফায় বসলো। সুবর্ণা আদা চা করে দুজনকে দিলেন। গরম গরম গোলায় ঢালো। তোমরা আমার একটা কথাও শোনো না। দুজন বাধ্য মেয়ের মতো চাটা খেয়ে নিল। কলিং বেলটা বাজতেই লাফিয়ে তারা দরজার সামনে গেল। সুবর্ণা আফরোজ দরজা খুলে দিতেই মাহমুদ সাহেব ফুলের তোড়া ও চকলেট চিপস হাতে নিয়ে ভিতরে এলেন। ফুলের তোড়া স্ত্রীকে দিতেই উষসী ও মুন হাততালি দিল। সুবর্ণা আফরোজ লজ্জা পেয়ে বললেন, তুমি যে কি করো না, বাচ্চারা আছে। বললেও সুবর্ণা আফরোজ খুশি। মুন নিজের চকলেট আদায় করে নিয়ে সোফার এক কোণে বসল। উষসীর প্রিয় চিপস। মাহমুদ সাহেব বললেন, আপাতত একটার বেশি চিপস খাবে না মা, পেটের সমস্যা হতে পারে। মাহমুদ সাহেব চলে গেলেন ফ্রেশ হতে। মুন ও উষসী মাকে খাবার গরম করতে ও টেবিলে খাবার সাজিয়ে রাখতে সাহায্য করলো। তারপর তারা সবাই একসাথে বসে খেতে বসলো রাতের খাবার। মাহমুদ সাহেব জিজ্ঞাসা করলেন, তোমার ছোট পুত্র কি কোনো ফোন টোন করেছিল, নাকি মহারাজ ট্যুরে গিয়ে আমাদের ভুলে গেছেন? সুবর্ণার স্বামীর খুঁচা দেয়াতে মনে মনে হাসলেন। বিকালের দিকে ফোন করেছিল, ট্যুর শেষ করে আগামীকাল চলে আসবে বলছে। আর বড় পুত্র দেশে আসবে নাকি বিদেশে থেকে যাওয়ার ইচ্ছা তার? সে কিছু বলেনি, আর মন চাইলে হয়তো দেশে আসবে। মাহমুদ সাহেব বিড়বিড় করে বললেন, অপদার্থ। মন মিটিমিটি হেসে বলল, আমিও উষসী তোমার ভালো মেয়ে হব বাবা। সুবর্ণা বললেন,
তোমার মেয়েরা এই অবেলায় বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে তোমার কাছে ভালো মেয়ে হবে। মুন নাক মুখ কুঁচকে বলল। মা, মাহমুদ সাহেব বললেন, মাঝে মধ্যে অবেলায় বৃষ্টিতে ভেজার মধ্যে আনন্দ আছে, উপভোগ করো আমার মেয়েরা। মুন ও উশসী একে অপরের দিকে তাকিয়ে হাই ফাইভ করল। এলি কবেই সিঁড়ি দিয়ে নেমে এসে সুবর্ণা আবরোজের পাশের চেয়ারে জায়গা দখল করে নিয়েছে। তার আজকের রাতের খাবারে মাছ ও বাজার থেকে কেনা খাবার। সবার কথা শুনতে শুনতে সে নিজের উপস্থিতি জানান দিতে ডাকলো, ম্যাও। আপাতত 2 নম্বর পর্ব শেষ। যদি পরের গল্প চাও কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করো।